নমস্কার। আজকে যে ঘটনাটা আপনাদের বলবো, সত্যি বলতে কি আগেই বলে নিই, আমার কাছেও বিশ্বাসযোগ্য লাগেনি। তবে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, এরকম তো অনেক ব্যাপার থাকে শুনেছি। এই ঘটনাটাকেও আমি বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না সেই গোত্রভুক্তই করেছি। ছোটোবেলা থেকে মানে কলেজ লাইফ থেকে আমি আর্ট কলেজের ছাত্র, সুতরাং প্রচুর স্বাধীনতা নিয়ে ঘুরে বেড়াবার সুযোগ সুবিধা ছিল। তো তন্ত্রের উপরে আমার ভীষণ ঝোঁক। এছাড়া ভূত প্রেত, থিওসফি, ভূতেদের বিষয়, প্রেত নামানো, চণ্ড, কালো জাদু, এই সমস্ত বিষয়গুলো আমাকে চিরকাল আকর্ষণ করতো। এসবে টানে অনেক জায়গায় গেছি। দু একবার অসম্ভব বিপদে পড়েছে, একবার তো মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। কিন্তু সে গল্প অন্য সময় বলা যাবে। এখন বলি, এই যে গল্পটা আমি শুনেছিলাম, এটি শুনেছিলাম সাধু কাকার মুখে। ইনি শ্মশান সাধনাও করতেন, আবার মাঝে মাঝে বাড়িতেও আসতেন। পরিচয় ছিল, সাধু কাকা বলতাম। উনি শিক্ষিত মানুষ ছিলেন। কতদূর লেখাপড়া করেছেন জানি না, তবে জিজ্ঞেস করিনি কখনো। কথা বলতে গিয়ে বিভিন্ন সময় বেদ, উপনিষদ, গীতা থেকে আরম্ভ করে নানা ধরনের ধর্মীয় গ্রন্থ, প্রেতাত্মা, প্রেততত্ত্ব, এমনকি ম্যাথু গসপেলের দু একটা লাইনও তিনি মাঝে মাঝে বলতেন। অবাক লাগতো যে মানুষটি এত শিক্ষিত হয়ে এই কি অদ্ভুত জীবনযাপন করছেন। একটা লাল কাপড়, লুঙ্গির মতো করে পরা, গায়ে একটা লাল চাদর, টকটকে ফর্সা রং ছিল। কতদিন কাঁচা হয় না ওই চাদর আর কাপড় জানি না। একটা পুঁটলি, তার মধ্যে কী আছে কোনোদিন দেখিনি। সাধু কাকার কাছে একটা গল্প শুনি, গল্পটা বলি এবার। সাধু কাকা তখন কলেজে পড়েন। তিনি এবং তার 3-4 জন বন্ধু মিলে একদিন রাতে বাড়িতে, তাদের বাড়ির বাইরের বৈঠকখানা ঘরটাতে ঠিক করলেন, এখানে আমরা রাত্রিরে প্রেত নামাবো, প্ল্যানচেট করব। সবাই রাজি, সবাই আকর্ষণ আছে। রাত্রিবেলা বাড়িতে বড়দের কিছু বলা হলো না। আর তখনকার দিনে বড়রা এখনকার দিনের মতো বাচ্চাদের পেছনে, কলেজ স্টুডেন্টদের তো বাচ্চা বলতোই না, এখন তাদেরও বেবি বলা হয়, সেসব বলতো না। কলেজ স্টুডেন্ট বা এদের পেছনে এরকম লেগে থাকতো না। তারা নিজের মতো যে যার কাজ করতো, কোনো অসুবিধে ছিল না। বাড়ির লোক আছে, ওরা ওদের মতো আছে, তারা তাদের মতো আছে। এই অবস্থায় তারা রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে রাত 12টার পর, 12টা থেকে 2টোর সাধনার একদম বিশেষ একটা লগ্ন। তো এই নিশীথ রাত বলা হয়। এই নিশীথ রাত্রে তারা 4 জনে একটা টেবিল ঘিরে বসলো। বলে, আমরা একজন প্রেতাত্মাকে ডাকবো। প্রেতাত্মা যদি আসে তাহলে এই টেবিলের পায়া ঠক করে আওয়াজ করবে। একবার আওয়াজ করবে, আমরা নিজেদের মধ্যে কোড ঠিক করে নিল, আমরা প্রশ্ন করব, আর প্রশ্নগুলো যদি সে ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে 2বার ঠক করবে, আর ভুল উত্তর দিলে 1বার ঠক করে উত্তর দেবে। ঠিক আছে, কাকে ডাকা যায়? সাধু কাকা বললেন, প্রস্তাব দিয়েছিলেন ওই তাদের কলেজের কাছে, উত্তর কলকাতার একটি কলেজে পড়ছেন ওরা। একটা গোঁজের মধ্যে একটি পায়ে ডিফেক্ট আছে, বিকলাঙ্গ ভিখারি ওখানে শুয়ে থাকে এবং সকালবেলা উঠে চা বিস্কুট খেয়ে ভিক্ষা করে। লোকটি একা মানুষ, সারাদিনে যা ভিক্ষে পায়, তখনকার দিনে মানুষ 2-4 আনা দিত। 2-4 আনা বললাম না, সারাদিনে 4 আনার রোজগার হলে অনেক রোজগার।
ও হয়তো 1 টাকা রোজগার করতো কোনোদিন জানি না, তো সেই রোজগারে ওর চলে যেত। সেই সাধু কাকা এখানে একটু মিথ্যার আশ্রয় নিলেন। অন্যদের বললেন, তোরা ওই ভিখারিটাকে দেখেছিস, এখন তো কলেজে পরীক্ষার জন্য ছুটি চলছে, আমি সেদিন গিয়েছিলাম, শুনেছি ও মারা গেছে, তো সদ্য মৃত, এখনো পৃথিবীর মায়া কাটিয়ে যেতে পারেনি, আয় আমরা ওকে ডাকি। চারজনেই এই ভিখিরিটাকে অনেকদিন ধরে দেখেছে, নানাভাবে একে 2-4 পয়সা দিয়েছে। একদিন অনন্ত একটা সিগারেটও দিয়েছিল। এদের সঙ্গে বেশ ভাব ছিল তার। চারজনে মিলে মোমবাতির আলোয় পরস্পর হাতগুলো টেবিলের উপর পেতে, একেবারে ঠিক পাখার মতো মনে হচ্ছে, পরস্পরের আঙুলগুলো ছুঁয়ে আছে, বসে ওরা সেই মানুষটির ছবি, এই ছবি কল্পনা করা তো কিছুই, গামছা পরা একটা মূর্তি, শীর্ণ, দাড়ি টাড়ি কামায় না, মানে দাড়ি নেইও, মানে মাঝে মধ্যে হয়তো কামায়, সে একটা মানে শীর্ণ ভিক্ষুকের ছবি, এটা ভাবতে তো কোনো কষ্ট হয় না। তাকে এবং যাকে ওরা এই কলেজ লাইফের 4 বছর ধরে দেখছে সমানে, তো ওরা এক মনে তার কথা চিন্তা করতে লাগলো। হঠাৎ সাধু কাকা একটু অস্থির হয়ে পড়লেন, যেন মানসিক সংযোগটা বিচ্ছিন্ন হচ্ছে। সাধু কাকা এদিক ওদিক চাইছেন, কিরম একটা অস্থিরতা সবাই। এমন সময় প্রতাপ জিজ্ঞেস করতে যাচ্ছিল, কি হলো তোর? কিন্তু জিজ্ঞেস করার আগেই চারজনের সিদ্ধারা দিয়ে একটা হিম শীতল তরঙ্গ হয়ে গেল। ওরা দরজায় এত রাত্রে কে যেন ঠক ঠক করে আওয়াজ করল। সাধু কাকা ভীত সন্ত্রস্ত কণ্ঠে বললেন, কি? ঠক ঠক 2বার আওয়াজ এলো। কে ওখানে? দরজা খুলতে বলছো? ওরা ঠিক করেছিল 2বার বললে হ্যাঁ। ঠক ঠক, অর্থাৎ দরজা খুলতে বলছে। তুমি উত্তর দিচ্ছ না কেন? তুমি কথা বলতে পারো না? দরজায় আওয়াজ হলো ঠক। চারজনে উঠে দাঁড়ালেন। পুজোর কিছু আগের ব্যাপার, ঘেমে চান করে যাবার মতো সিজন নয়, তখন কলকাতায় ঠান্ডা ঠান্ডা পড়তো। চারজনে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে দরজার দিকে এগোলেন। প্রথমে সাধু কাকা, তার পিছনে বাকি 3জন। উত্তর কলকাতার এই বাড়িগুলোর দরজায় এক ধরনের খিল থাকতো, যে খিলটা দরজার সঙ্গে লাগানো, ঝুলতো না, দুদিকেই বসানোর, দুদিক থেকে এভাবে বসিয়ে দিতে হতো। আর ওপরে থাকতো ব্যাং কাঠের, সেটা ওপর থেকে নিচে ফেলে দিলে বাইরে শত চেষ্টা করেও খোলা যেত না, তালা দেবারও প্রয়োজন হতো না। ব্যাং সরিয়ে খিল খুললেন, ধীরে ধীরে কাঠের পাল্লা খুললেন। সাধু কাকা যেন জমে বরফ হয়ে গেলেন। জমে বরফ হয়ে গেল অনন্ত, প্রতাপ, সাধু কাকার অন্য বন্ধু দীপক। বন্ধুদের সব নাম ভালো করে মনে নেই আমার, অনেক দিন আগে, অনেক ছোটবেলায় শোনা। আমার এখন বয়স 78, আমার কলেজ লাইফে শোনা। সাধু কাকার সমস্ত শরীরটা কাঁপতে আরম্ভ করলো, অসুস্থতার মতো কাঁপুনি, হিস্টেরিয়ার মতো কাঁপুনি। অস্পষ্ট মূর্তিতে দাঁড়িয়ে আছে সেই ভিখারি, হাত তুলে কিছু বলতে চাইছে। সাধু কাকা সমস্ত মনের সংযোগ, সমস্ত মনের জোর একত্রিত করে তাকে জিজ্ঞাসা করলেন, কিছু বলবে? হার নাড়ল। ক্রমশ মানুষটি স্পষ্ট হয়ে উঠতে লাগলো যেন। তারপরে কিন্তু আস্তে আস্তে মানুষটার নিজেকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা, নিজের মূর্তিটার
কিন্তু কিছুতেই যেন ধরে রাখতে পারছে না। যুদ্ধ করে হেরে যাবার তার সেই মুখ চোখের দৃষ্টি জীবনে ভোলার নয়। চোখ মুখ খিচিয়ে সে কোনো রকমে বাতাস মুঠো করে ধরে নিজের অস্তিত্ব ধরে রাখতে চাইছে, কিন্তু তার সমস্ত দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যেন গুলিয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে মিলিয়ে গেল। চারজনে সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিল এভাবে জানে না। একটু পরে ফর্সা হতে চারজনে সম্বিত ফিরে পেল। পাশেই কল, চৌবাচ্চা, মুখে জল টল দিয়ে চারজনে বাইরের ঘরে গিয়ে বসলো। বাড়ির কাজের ঠাকুরকে বলা ছিল, ঠাকুর এই ভোরেই ধুমায়িত চা নিয়ে এসছে চারজনের জন্যে, আর বিস্কুট। বিস্কুট এরা ছোলেন না। চারজনের চায়ের কাপ তুলে নিয়ে মুখে চুমুক দিয়ে অনন্ত বলল, আমরা এরম করছি কেন? আমরা তো প্রেতাত্মা ডাকতে চেয়েছিলাম, প্রেতাত্মাই তো এসেছিল, কিছু জিজ্ঞেস করা গেল না। সে যে এরমভাবে আসলে তো বুঝিনি, টেবিলে ভর করে এই তো জানি। সাধু কাকা মাথা নিচু করে বললেন, তার কণ্ঠস্বর অপরাধ বোধে ভেঙে পড়ছে, ও মরেনি। আমি প্ল্যানচেট হয় কিনা বোঝার জন্য এই খেলাটা খেলেছিলাম। মানুষটা এলো কী করে? কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর ভোরের আলো ফুটলে সেজ কাকা উঠে আমাদের খোঁজ করতে এলেন। সেজ কাকাকে কিছু একটু বলে কোনো রকমের সেজ কাকার কাছ থেকে করা টাকা নিয়ে তখন ট্রাম চলতে শুরু করেছে। শ্যামবাজারের মোড় থেকে ট্রাম উঠে আমরা কলেজের কাছে গিয়ে নামলাম। রাস্তায় একটা জটলা ভিড়। সেই ভিড়ের মধ্যে তাকিয়ে ভিড়ের মধ্যে লরির ধাক্কায় মৃত একটি মানুষ পড়ে আছে। আমরা তাকিয়ে দেখলাম আমাদের পরিচিত সেই ভিক্ষুক। আমরা বুঝলাম নিজেদের ক্ষমা করতে পারবো না কোনোদিন। তাহলে কি সত্যি সত্যি আত্মা আছে? সত্যি সত্যি আমাদের এই প্ল্যানচেটের একাগ্র বাসনায় মানুষটা রাস্তা পার হতে গিয়ে প্রাণ দিয়ে আমাদের ইচ্ছা চরিতার্থ করে গেল? জানি না। একেই বোধহয় বলে বুদ্ধিতে এর ব্যাখ্যা চলে না। অনুতপ্ত সাধু কাকা সারা জীবন ধরে বোধহয় তারই প্রায়শ্চিত্ত করে যাচ্ছেন শ্মশানে মশানে ঘুরে।